বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড। অ্যাপ হালনাগাদ করে বুস্টার ডোজ শুরু, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 57 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফাইজারের 3য় ডোজ সুরক্ষা দেওয়ার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, পাকিস্তানিদের কাছে আতঙ্কের নাম ক্র্যাক প্লাটুন, বিশ্বকে জানান দিয়েছিল মুক্তিযুদ্ধে জয়ের বার্তা। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আইন দিয়ে নয়, মানসিকতার পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বেগম রোকেয়া দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের মাসে আমরা নারী শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতিতে জাগরণ ও পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য 5 কৃতী নারীকে প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে বক্তব্যে অচলায়তন ভেঙে অধিকার প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনো বাধা আসবে না। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এই ধরনের বাধা আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বেসরকারি খাতে চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার নিশ্চয়তা দেন সরকার প্রধান। তৃতীয় লিঙ্গ অথবা অটিস্টিক বা প্রতিবন্ধী, তাহলে যে বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো শিল্প কলকারখানা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদেরকে চাকরি দেয়, তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। সেই ব্যবস্থাটা আমরা বাজেটে নিয়েছি তাদেরকে আমরা সুযোগ করার জন্য। কারণ সমাজের কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। অবহেলিত জনগণ মূলধারায় সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেক সংগ্রামের ফসল হচ্ছে এই বাংলাদেশ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বেড়া ভেঙে নারী জাগরণের প্রথম বার্তা দিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার হাত ধরেই অন্ধকার অন্তঃপুর থেকে আলোর পথে শুরু হয় বাঙালি নারীর যাত্রা। আজ তার জন্ম ও মৃত্যুদিন। প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে পালন করা হয়। বেগম রোকেয়া দিবস হিসেবে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। অন্তঃপুরে অবরুদ্ধ নারী সুলতানা কোনো এক রাতে কল্পনার রথে চড়ে আসেন ভিন্ন এক পৃথিবীতে, যেখানে রাজ্য ক্ষমতায় নারীরা। বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কাজ করছে ঘরের বাইরে। আজ থেকে 1 শতাব্দী আগে সুলতানার স্বপ্ন উপন্যাসে সমতার এমন পৃথিবী রচনা করেন বেগম রোকেয়া। সময়টা ছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগ। পুরুষতান্ত্রিক আধিপত্য ও কুসংস্কারে বেড়াজালে অন্তঃপুরে বন্দী নারীদের মুক্তির বার্তা নিয়ে আবির্ভূত হন বেগম রোকেয়া।
1880 সালে রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে তার জন্ম। কঠোর রক্ষণশীল পরিবারে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। 1898 সালে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ের পর নিজেকে নতুন করে গড়তে শুরু করেন। সময়ের গণ্ডি পেরিয়ে অনেক দূর চিন্তা করতেন রোকেয়া। বুঝতে পেরেছিলেন শিক্ষার অভাবই পিছিয়ে রেখেছে নারীদের। 1911 সালের 16 মার্চ কলকাতায় মাত্র 8 জন ছাত্রী নিয়ে স্থাপন করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে পড়ানোর জন্য আবেদন জানাতেন। 110 বছর পর সেই স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা হাজারেরও বেশি। তিনি পরিষ্কার বুঝেছিলেন যে আসলে মেয়েদেরকে শিক্ষিত করতে না পারলে একটি সমাজ ব্যবস্থা সম্পূর্ণরূপে সামনের দিকে অগ্রসর হতে পারে না, এবং নারী পুরুষের সমান অধিকারের একটি সমাজ ব্যবস্থার চিন্তা করেই বেগম রোকেয়া কিন্তু তার কর্মকাণ্ড পরিচালিত করেছেন। নারীদের আত্মনির্ভরশীল ও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শেখান তিনি। তাদের ঐক্যবদ্ধ করতে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। সে সময় স্বদেশী আন্দোলনেও অংশ নেন বেগম রোকেয়া। বাংলাদেশে নারীর নামে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, তার জন্মস্থান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আজকে যে আমরা নারীরা পড়াশোনা করছি, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছি এবং চাকরি থেকে শুরু করে দেশের বাইরে পর্যন্ত আজকে আমরা যেতে পারছি, তার একমাত্র পেছনের ভূমিকা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে আমরা বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশের মেয়েরা আমরা অনেকাংশে এগিয়ে গেছি। সকল ক্ষেত্রে বাংলাদেশের নারীদের পদচারণা আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে নারীরা আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং সাফল্যমণ্ডিত একটি দেশ হবে। পায়রাবন্দে তার পৈতৃক ভিটায় নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। 2020 সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন বেগম রোকেয়া। দুলি মল্লিক, 21 টেলিভিশন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী আদালত যা বলবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আদালতের বাইরে যাওয়ার সুযোগ নেই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন করতেই পারে, তবে বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সবসময় সরকার মানবিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিষয়ে সরকার উদারতা দেখিয়েছে। তার আরও ভালো চিকিৎসা যদি হয় তাহলে তিনি বাসা থেকে করুক, এবং সেখানে তার সাজা দণ্ড স্থগিত রেখে তিনি বাসায় চিকিৎসা করার জন্য অলরেডি ব্যবস্থা করে দিয়েছেন। চিকিৎসকরা জানেন কি করতে হবে না করতে হবে, তাদের কাছে সেই রকম ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারবো, যেটা আদালতের বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন 30,000 টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে 70 থেকে 95,000 টাকা পর্যন্ত। এর ফলে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন বলেও জানান তারা। বিস্তারিত রিয়াদ সুমনের রিপোর্টে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিক্রুটিং এজেন্সি মালিকদের মানববন্ধন। বক্তারা জানান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো একই গন্তব্যে টিকিটের দাম 20 থেকে 30,000 টাকা নিলেও দেশের এয়ারলাইন্সগুলো 70 থেকে 95,000 টাকা নিচ্ছে। আমরা বিদেশি রেমিটেন্স আনছি, দেশ উন্নয়ন করছি, আর এই সিন্ডিকেট চক্র বারবার বিভিন্ন সিন্ডিকেটের নামে দেশের টাকা পাচার করছে। আপনি দয়া করে সাধারণ মানুষের বোবাকান্দা শুনুন। আটাবের কিছু সংখ্যক লোক এটার সাথে সিন্ডিকেট করে সেই বিমানের ভাড়া বাড়াইছে, যেটা সরকার জানে না, সরকার প্রধান জানে না। বিমানের একজন মন্ত্রী প্রতিমন্ত্রী আছে, উনি এইদিকে দেখেন না। টিকিটের দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের দাবি করেন বক্তারা। আমরা চাই সিন্ডিকেট ভাঙতে হবে, টিকিটের মূল্য কমাতে হবে। কেন বিমানের সিট খালি যাবে? আজকের এই ক্রাইসিস মুভমেন্টে এইটা যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্সের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করারও দাবি জানান বক্তারা। অতিরিক্ত ফ্লাইট চালু করতে হবে, লেবার ফেয়ার চালু করতে হবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 22 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। রায় সন্তুষ্ট বাদীপক্ষ, তবে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছে আসামিপক্ষ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 14 বার পিছানোর পর অবশেষে রায় ঘোষণা করা হলো রাজশাহী ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলার। মহানগর দায়রা জজ আদালতের বিচারক HM ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। বেলা 11টায় একে একে আদালতে আনা হয় আসামিদের। তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। এই হত্যা মামলায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। উনি সাফাই সাক্ষী এবং রাষ্ট্রপক্ষের মানিত সাক্ষী সব সাক্ষীগুলোকে পর্যালোচনা করেছেন এবং নিবিড়ভাবে তিনি পর্যালোচনা করার পরে তিনি রাষ্ট্রপক্ষ যে মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে এই মর্মে সন্তুষ্ট হয়ে তিনি আজকে এই মামলায় রায় প্রদান করেছেন। দীর্ঘ 8 বছর পর বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী। আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে আসামি পক্ষ বলছে উচ্চ আদালতে আপিল করবে। মৃত্যু সংক্রান্ত কোনো আলামতই সেখানে পাওয়া যায় নাই, কোনো রক্তও পাওয়া যায় নাই। এই অবস্থায় এই কেসে কনভিকশন হওয়া মোটেই আশাব্যঞ্জক নয়। আমরা ব্যথিত, দুঃখিত, আমরা এর বিরুদ্ধে আপিল করব। 2013 সালের 28 আগস্ট প্রকাশ্য দিবালোকে মহানগরীর কোর্ট এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশে বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে। অ্যাপ আপডেট সহ অন্যান্য কার্যক্রম শেষ হলে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে অন্ধত্ব গত 20 বছরে 35% হ্রাস পেয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বিশ্বে প্রতি 10 জনে 3 জন দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন, আর বাংলাদেশে বর্তমানে প্রায় 7.5 লাখ মানুষ দৃষ্টিহীন। এছাড়া প্রতি 100 জনের মধ্যে 19 জন কোনো না কোনো কারণে দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন। রাজধানীর একটি হোটেলে জাতীয় অন্ধত্ব জরিপ প্রকাশ অনুষ্ঠান। প্রতিবেদনে আরও বলা হয়, চিকিৎসাবিহীন ছানি অন্ধত্বের প্রধান কারণ। বিগত 20 বছরে 30 ঊর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার শতকরা 35% কমেছে। আমরা যদি ক্যাটারাক্ট টেস্ট চিকিৎসাগুলি করতে পারি, আমরা যদি গ্লুকোমা এবং অন্যান্য যে কারণগুলিতে চক্ষু অন্ধত্ব হচ্ছে সেগুলি রোধ করতে পারি, তাহলে আমরা প্রতি 5 জনের 4 জনকে ব্লাইন্ডনেসকে অ্যাভয়েড করতে পারবো। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তৃতায় চক্ষু চিকিৎসার উন্নয়ন এবং সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশে 35% কমেছে অন্ধত্ব, একটা বিরাট পাওয়া। সেটা লোককে জানাতে হবে যে তারা জানি রেগুলার চোখ দেখা চেক আপ করে, ডায়াবেটিস ব্লাড প্রেশারটাকে যাতে চেক আপ করে কন্ট্রোল করে ওষুধ নেয়। করোনা ইস্যুতে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। ভ্যাকসিনের কোনো সংকট নেই। শিগগিরই বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। আর খেলোয়াড়দের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সন্তোষজনক অবস্থায় থাকলেও সবাইকে করোনা প্রতিরোধে সবসময় সচেতন থাকার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যসেবা আমরা দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলছেন বিশিষ্ট জনেরা। 15 আগস্টের কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি। চট্টগ্রামের নালাগুলো এখন মৃত্যু ফাঁদ। নিখোঁজের 3 দিন পর মিলল শিশুর মরদেহ। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুদকের অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ধারণকৃত ভাষণে দুর্নীতি বিরোধী অভিযান নিজের ঘর থেকে শুরু করার তাগিদ দেন তিনি। দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না, জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা বাড়বে। দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ।
দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। খেলাধুলা আর সংস্কৃতি চর্চায় মনোযোগী রাখলে সন্ত্রাস ও মাদক থেকে নতুন প্রজন্ম দূরে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ বালক ও বঙ্গমাতা গোল্ড কাপ বালিকা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থ নতুন প্রজন্ম ও জাতি গঠনে তাই খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীদের কল্যাণে 20 কোটি টাকা অনুদানও ঘোষণা করেন সরকার প্রধান। আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি আমরা খেলাধুলা সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো, তাহলে ছেলেমেয়েরা ওই কোনো বিপথে যাবে না। কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না। তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। স্বাধীনতা বিরোধীদের আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর পূর্তিতে সম্প্রতি বাংলাদেশ অনুষ্ঠানে বক্তারা জাতির পিতাকে সপরিবারে হত্যার মদতদাতাদের বিচারের আওতায় আনার কমিশন গঠনেরও দাবি জানান। মাহমুদ হাসানের রিপোর্ট। বাংলাদেশ শুধু স্বাধীনতার 50 বছর পালন করছে না, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি পালন করছে। এই উপলক্ষে সম্প্রতি বাংলাদেশের অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের হাই কমিশনার। 71-এ ভারত বাংলাদেশের পাশে ছিল বলেই 9 মাসে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। দুদেশের বীরদের রক্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে মিশে আছে বলেও উল্লেখ করেন বক্তারা। এই বাংলাদেশে আর কোনোদিন স্বাধীনতা বিরোধী মৌলবাদী সন্ত্রাসীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যা সত্য, যা বাস্তব, সেটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। বন্দুকের শত্রুকে সেটাও যথাযথভাবে চিহ্নিত করতে হবে। দুদেশের সম্পর্ক কার্যকর ও আন্তরিক পর্যায়ে আছে। এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার। অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে কমিশন গঠনের তাগিদ দেওয়া হয়। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুর হত্যার পেছনে যারা সত্যিকার অর্থে জড়িত ছিল, যে কজনকে আমরা চিনি, নাম জানি, তাদের শুধু নয়, পেছনে যারা ছিল তাদের ইতিহাসটা উদ্ঘাটিত হোক, সেই জন্য কমিশন গঠিত হোক। স্বাধীনতার পর বাংলাদেশের বিকাশে ভারতের অবদান অতপ্রতভাবে জড়িত। 71-এর 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশ উন্নতি সমৃদ্ধশালী মর্যাদাশীল রাষ্ট্র হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংগঠিত প্রতিটি নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিতের যুগোপযোগী আইন প্রণয়ন সহ সাংবিধানিক আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 3টি মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় আলোচনায় ভিন্ন মতাবলম্বী এবং নারীর বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত বক্তব্য বন্ধে আইন প্রয়োগ বাড়াতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক কন্টেন্ট প্রত্যাহার, সংখ্যালঘুদের জীবন ও জীবিকা এবং সম্পদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের 3 দিন পর ভেসে উঠল শিশু কামালের মরদেহ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গেল কয়েক মাসে চট্টগ্রামে নালায় পড়ে শিক্ষার্থী, ফল বিক্রেতা সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ভবঘুরে আলী কাউসার মাহারা শিশু সন্তান কামালকে নিয়ে থাকেন 16 শহর রেল স্টেশনে ভাসমান বস্তিতে। সোমবার সন্ধ্যায় কাউসারের 10 বছরের শিশুপুত্র কামাল চশমাহিল এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয়। কামালকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে নগরীর 5 লাইশ এলাকার মির্জাপুলের খালে ভেসে ওঠে কামালের মরদেহ। আমার ছেলে যে কাপড় আমি পরাই নিয়েছি, ওই কাপড়ই খোঁজার পরও এখন যে পাইছি আমার ছেলেকে অথবা মৃত্যু। মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে শিশু কামালের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস এবং আমাদের পুলিশের দুজনের সহযোগিতায় আমরা লাশ উপরে নিয়ে আসি এবং বাচ্চাটির বাবাকে খবর দেওয়া হয়, তিনি এসে শনাক্ত করেছেন। এর আগে গত 28 সেপ্টেম্বর আগ্রাবাদে নালায় পড়ে মারা যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব সাদিয়া। 25 আগস্ট মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন ফল বিক্রেতা সালে আহমেদ। 30 জন অটোরিকশা উল্টে খালে পড়ে মারা যায় চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগম। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের আগুন ঝরা সেই সব দিনরাত্রির কথা শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ সর্দারের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আবুল বাশার। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পালংথান আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করে উনি বলল যার কোনো বিকল্প উপায় নেই, তোমরা অনতিবিলম্বে ইন্ডিয়া চলে যাও। আমরা অনেক কষ্ট এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দীর্ঘ 13 দিন পার হয়ে পরে আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছতে সক্ষম হই। আমাকে অম্পিনগর ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। ওখানে প্রতিদিন 18 ঘন্টা ট্রেনিং দেই। যত প্রকার সামরিক অস্ত্রশস্ত্র আছে 303 রাইফেল থেকে শুরু করে SMG, LMG, স্টেন গান, 6-4 ইঞ্চ মোটর সমস্ত ট্রেনিং গ্রহণ করার পর আমাদেরকে মেলাঘর, আমাদের 8 নম্বর সেক্টর মেলাঘরে নিয়ে আসে। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় যখন তুমুল যুদ্ধ চলতেছিল পাক হানাদার বাহিনীর সাথে, তখন ঠিক ওই মুহূর্তে এই 90 গ্রুপটা আমাদেরকে বাংলাদেশের ভিতরে ইন করে দেন। পাকিস্তান বাহিনী যখন আমাদের অ্যাম্বুসের মাঝখানে আসলো, ওই মুহূর্তে আমাদের যে কমান্ডিং ছিল ওইখান থেকে আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিল। রেড সিগন্যাল অর্থাৎ তোমরা এই মুহূর্তে যুদ্ধ শুরু করো। রেড সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমরা দুই দিক থেকে অতর্কিতভাবে ওদেরকে হামলা করলাম এবং এমনভাবে আমাদের জোরালোভাবে আমাদের হামলা হইল যে ওরা আর কোনো উপায়ন্তর না দেখে ওরাও প্রথম অবস্থা আমাদেরকে ডিফেন্স দিল। কিন্তু ডিফেন্স দিলেও আমরা ছিলাম নিরাপদে, কারণ আমরা ছিলাম রাস্তার সাইডে এবং বাংকারে, কাজে আমাদেরকে কিছুই ওরা করতে পারলো না। আনুমানিক কমপক্ষে 10 থেকে 15 জন সেনা রাস্তায় লুটিয়ে পড়লো, কারণ তখন অন্ধকার, আমরা দেখতে পাইনি, কিন্তু চিৎকার শুনছি এবং সকালবেলা দেখছি যে ওদের ডেড বডিগুলি রাস্তার উপরে পড়ে আছে। এই মুহূর্তে যখন ওরা দেখলো যে কোনো মতে ওরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, বিদায় ওরা সাদা সিগন্যাল দিয়ে দিল। এটার অর্থ হইল যে আমরা আত্মসমর্পণ করছি, তোমরা আমাদেরকে আর মেরো না বা যুদ্ধ করো না। যুদ্ধ করি নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারের রামু থেকে 4 স্কুল শিক্ষার্থী অপহরণ, 20 লাখ টাকা মুক্তিপণ দাবি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কক্সবাজারের রামুতে 4 স্কুল শিক্ষার্থীকে অপহরণের পর 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গাদের একটি অপহরণ চক্র। মঙ্গলবার রামুর খুনিয়াপালং ইউনিয়নের প্যাচারদ্বীপ, মঙ্গলাপাড়া, বাতিঘর কটেজ এলাকা থেকে শিক্ষার্থীদের সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। বুধবার স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে থানায় জানানো হলে অভিযানে নামে পুলিশ জানিয়েছে অপহরণকারী জাহাঙ্গীর ও তার সহযোগী ইব্রাহিম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের 26 নম্বর ব্লকের বাসিন্দা। তথ্য ও যোগাযোগ শিল্পের উন্নয়ন ও উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য দেয়া হবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার। আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিলে প্রেস ব্রিফিংয়ে আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের অগ্রগতির চিত্র তুলে ধরেন। বলেন, ডিজিটাল সেবা দিচ্ছেন এমন দপ্তর, ব্যক্তি, প্রতিষ্ঠানকে 12 ডিসেম্বর সম্মাননা দেয়া হবে। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বক্তারা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প অবহিতকরণ ও কৌশলগত পরিকল্পনা নিয়ে এক কর্মশালায় খাদ্যের গুণাগুণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির উপর তাগিদ দেন আলোচকরা। এই সময় কৃষিতে স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন সেমিনারও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার বিষয়ক প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত মোট রাজস্ব আহরণ হয়েছে 1,267,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে এসেছে 1,28,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন জানান, মোট রাজস্ব আয়ের 38% এসেছে ভ্যাট থেকে। আয়কর থেকে 1,06,000 ও কাস্টমস থেকে 96,000 কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। একাত্তরে অবরুদ্ধ ঢাকায় একের পর এক গেরিলা হামলায় পাকিস্তানি সেনাদের কাঁপিয়ে দিয়েছিল একদল মুক্তিপাগল তরুণ। ক্র্যাক প্ল্যাটুন নামে এই গেরিলা যোদ্ধারা বিশ্বকে জানিয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধের কথা। পাকিস্তানিদের কাছে আতঙ্কের এক নাম হয়ে দাঁড়ায় ক্র্যাক প্ল্যাটুন। দুঃসাহসী সেই তরুণদের যুদ্ধ ও ত্যাগের কথা জানাচ্ছেন মেহেদী হাসান। ২৬ মার্চের পর থেকেই পাকিস্তানের সামরিক জান্তা চেষ্টা করছিল ঢাকার স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনতে। আর সেই সময় ঢাকার একদল তরুণ মেজর খালেদ মোশাররফ ও ক্যাপ্টেন হায়দারের কাছে দেশমাতৃকাকে মুক্ত করতে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন আগরতলায়। এ প্লাটুনের প্রায় সবাই ছিলেন উচ্চশিক্ষিত সচ্ছল বাঙালি পরিবারের। ঢাকায় জুনের ৯ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের উপর গ্রেনেড হামলা করে বিশ্বকে জানিয়ে দেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। এরপর অপারেশন ফার্মগেট, অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন, অপারেশন যাত্রাবাড়ি পাওয়ার স্টেশনের মতো ঢাকার বুকে একের পর এক ঝটিকা হামলা চালিয়ে পাক বাহিনীর ঘুম হারাম করে দেয় তারা। 11 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিতীয় দফায় ভয়াবহ হামলার পর গেরিলাদের খুঁজে হন্যে হয়ে ওঠে পাক হানাদার। অবশেষে রাজাকারদের সহায়তায় ধরা পড়ে কয়েকজন। 29 আগস্ট অভিযান চালিয়ে রুমি, বদি, বাকের, জুয়েল, আজাদ, আলতাফ মাহমুদ সহ ধরে নিয়ে যায় 15 জনকে। তাদের সাথে ধরা পড়েছিলেন লিনু বিল্লাও। অসহনীয় অত্যাচার নির্যাতনের পর তাকে সহ কয়েকজনকে ছেড়ে দিলেও বাকিরা আর কোনোদিনই ফিরে আসেনি। আলতাফ ভাইকে তো আদবরা করিয়ে ফেল প্রথম দিন, এবং প্রথম দিন হাফিজ ভাই আলতাফ ভাইয়ের যে সহযোগী ছিল, আমি শুধু একবার দেখলাম তাকে খুব করে, আমিও তো হাফ ডেটই ছিলাম, ওরা দুটা চোখ বেরিয়ে গেছিল আর কি। তারপরে লাস্ট দিন তো আমরা আলভি এবং আমার 3 ভাইকে বাঁচিয়ে নিয়ে আসলাম। মর্মান্তিক এবং দুঃখজনক হলো যে আলতাফ ভাই আমাদের সমস্ত পরিবারকে বাঁচাতে গিয়ে উনি কিন্তু স্যাক্রিফাইস করলেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ডাক পাওয়ার অপেক্ষায় থাকা হালিম চৌধুরী জুয়েলেরও আর কোনোদিন ফেরা হয়নি। ফার্মগেটে একটা অপারেশন হয়েছিল, ওই অপারেশনে 11 জন সেনা সদস্য মারা গেছিল। ও তখন ওই অপারেশনটা করে বাসায় আসার পরে ও মানে কেমন পাগলের মতো হয়ে গেল, মানে কেমন অস্থির করতেছে। আর বলতেছি আমার বোনরা ছিলাম 4 বোন, বলি কি তোরা শিগগিরই দেশে যা। ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিল সব মিলিয়ে শতাধিক। তাদের মধ্যে অনেকে যেমন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়েই যুদ্ধের ময়দানে বিদায় নিয়েছেন, তেমনি অনেক বীর যোদ্ধার খবর এখন আর কেউই বলতে পারে না। কই মনে রাখছে, ওই তো আর কি বিজয় দিবসে একটু ওই যে খেলাটা করে, আর কি করা। খুবই খারাপ লাগে আমার কাছে যে এতগুলো পরিবার, এতগুলো মানে দুর্ধর্ষ ফ্রিডম ফাইটার একদম চলে গেল আমাদের চোখের সামনে। মূল্যায়ন করা হয়নি তাদেরকেও, আমাদেরই কোনো খবর নেয় না। কিন্তু তারপরও বাংলাদেশের কাছে কোনো অভিযোগ নেই তাদের। সনদ পাওয়ার জন্য, কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু যুদ্ধ করিনি আমরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষুদ্র পরিসরের মেলায় মিলছে না তেমন সাড়া। ক্রেতা বিক্রেতারা বেশি মাত্রায় অনলাইন নির্ভর হয়ে পড়াই এর অন্যতম কারণ বলছেন উদ্যোক্তারা। রাজধানীর WVF মিলনায়তনে এমনই একটি মেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। একসময় বাংলার ঐতিহ্য শীতলপাটি এখন অনেকটাই অচেনা নতুন প্রজন্মের কাছে। সেই হারিয়ে যেতে বসা শীতলপাটি দিয়েই তৈরি হয়েছে এসব পণ্য। শীতলপাটি নিয়ে যদি আমরা এগোতে চাই, নানান ধরনের পণ্য, বিশেষ করে ব্যবহারিক পণ্য, এটার আরও সম্প্রসারণ করতে হবে, নতুন নতুন ডিজাইন আনতে হবে এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটিংটা করতে হবে। এমন উদ্ভাবনী নানা পণ্য নিয়ে আসা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে এ ধরনের মেলাগুলো একসময় খুবই কার্যকর ছিল। তবে এ মেলায় এখনও কাটেনি করোনার প্রভাব। করোনাকালীন সময়ের পরবর্তীতে আমরা এই মেলাটা শুরু করছি, যে কারণে সাড়া পাইছি, প্রচুর সাড়া পাইছি। দেশি পণ্যের উদ্যোক্তা আছে, সেটা অনলাইন বেসিকেই এখনও চলে যাচ্ছে। প্যান্ডেমিকের কারণে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু পণ্য রেডি করে রেখেছে এবং অনেক সময় ছোট ছোট মেলাতে যাচ্ছে, বাট আলটিমেটলি ফলাফলটা যেটা হচ্ছে যে হতাশ হচ্ছেন। আয়োজকরা বলছেন এ ধরনের মেলার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্ভাবনী সব উদ্যোগ নিয়ে ভাবতে হবে নতুন করে। নতুনভাবে অবশ্যই চিন্তা করতে হবে, কারণ এখন একটা জিনিস কি ডিজিটালি চলে আসছে সব কিছু। তো ডিজিটালি কাজ করার ক্ষেত্রে আমরা যে ডিজিটাল যে পদ্ধতিগুলো আছে সেগুলোতে মানুষকে আসলে জানতে হবে আরও বেশি। বৃহস্পতিবারই ছিল মেলার শেষ দিন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে দলে নেই তামিম, ছুটি নিয়েছেন সাকিব, অবসর নেয় নেই মাহমুদুল্লাহ। বিশ্বকাপে ব্যর্থতার পর হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফর্মে ফিরতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 ও টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা পাওয়ার পর একটুও সময় পায়নি মমিনুল হকের দল। বুধবার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে তারা। 1 থেকে 5 জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি হবে 9 থেকে 14 জানুয়ারি। মমিনুল হকের নেতৃত্বে একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ। একমাত্র সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম। 11 ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে 18তম এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্লাবগুলো থেকে 496 জন প্রতিযোগী অংশ নেবে। দেশের টেনিসের মান উন্নয়নে এই প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে বলেও আশা আয়োজকদের। ম্যাক্স গ্রুপের আর্থিক সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধের ইতিহাসে বিলোনিয়ার যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এদিন ফেনীর বিলোনিয়াতে 10ম ইস্ট বেঙ্গলের কাছে 2 অফিসার ও 70 সেনা সহ মোট 72 জন হানাদার আত্মসমর্পণ করে। এর আগে 10ম ইস্ট বেঙ্গলের সঙ্গে যুদ্ধে যোগ দেয় ভারতীয় বাহিনীর 83 মাউন্টেন ব্রিগেড। সেই বিজয় চিহ্ন সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড। অ্যাপ হালনাগাদ করে বুস্টার ডোজ শুরু, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 57 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফাইজারের 3য় ডোজ সুরক্ষা দেওয়ার দাবি।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।